অফিসে আপনাকে স্বাগতম। আলো নিভিয়ে হেডফোন কানে দিন, কারণ এখন শুরু হতে যাচ্ছে এমন এক ভয়ঙ্কর গল্প যা হয়তো আজ রাতের ঘুম কেড়ে নেবে আপনার। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। সাল 1970। বাংলাদেশ তখনও পূর্ব পাকিস্তান। দেশের নানা প্রান্তে রাজনৈতিক অস্থিরতা আর গ্রামের মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে এক রহস্যময় ঘটনার গল্প। বরিশালের এক অত্যন্ত গ্রামের নাম চর কাশেম। গ্রামটির পাশ দিয়ে বয়ে গেছে একটি বড় নদী। দিনের বেলায় নদীটি শান্ত থাকলেও রাত নামলেই নাকি সেখানে দেখা যেত অদ্ভুত আলো। অনেক মাঝি দাবি করত গভীর রাতে কেউ একজন নদীর মাঝখান থেকে সাহায্য চাইতো, কিন্তু কাছে গেলেই তার কাউকে আর পাওয়া যেত না। গ্রামের প্রবীণরা সেই জায়গাটিতে বলতো মৃতের ঘাট, কারণ সেখানে নাকি বহু বছর আগে একটি যাত্রীবাহী নৌকা ডুবে গিয়েছিল। 1970 সালের নভেম্বর মাস। সারাদিন আকাশ ছিল মেঘে ঢাকা। রেডিওতে বারবার আবহাওয়া সতর্কবার্তা প্রচার হচ্ছিল, কিন্তু গ্রামের বেশিরভাগ মানুষ বিষয়টি গুরুত্ব দেয়নি, কারণ এর আগেও এমন অনেক সতর্কবার্তা এসেছিল। সন্ধ্যার ঠিক আগে গ্রামের স্কুল শিক্ষক রহিম মাস্টার পাশের গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। শেষ খেয়া নদীর তৈরি তিনি ছাড়া আর মাত্র 4 জন যাত্রী ছিল। নদীর মাঝখানে পৌঁছাতেই হঠাৎ একজন বৃদ্ধ উঠে দাঁড়ালেন। তিনি ধীর কণ্ঠে বললেন, আজ রাতে নদী কাউকে ক্ষমা করবে না, যারা পার হবে এখনই ফিরে যাও। সবাই অবাক হয়ে বৃদ্ধর দিকে তাকালো। একজন মাসি হেসে বলল, চাচা, এত ভয় দেখাচ্ছেন কেন? বৃদ্ধ কোনো উত্তর দিলেন না, শুধু নদীর কালো পানির দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ চারদিকে অন্ধকার হয়ে গেল। প্রচণ্ড বাতাস শুরু হলো। নৌকাটি দুলতে লাগলো। দূরে বিদ্যুৎ চমকানের আলোয় সবাই দেখতে পেল নদীর মাঝখানে আরেকটি পুরানো কাঠের নৌকা ভেসে আছে। নৌকাটির কয়েকজন মানুষ বসে আছে, কিন্তু তাদের কারো মুখ দেখা যাচ্ছে না। রহিম মাস্টার মাঝিকে বললেন, ওদের সাহায্য লাগবে না। মাঝি আতঙ্কে গলায় ফিসফিস করে বলল, ওদের দিকে তাকাবেন না, ওই নৌকা বহু বছর আগে ডুবে গেছে। ঠিক তখন ওই রহিম মাস্টারের কানে ভেসে এলো একটি শিশুর কান্না। কান্নাটি আসছে সেই ভয়ের সময় নৌকা থেকে, কিন্তু আশ্চর্যের বিষয়, নদীর ঢেউ থেকে নৌকাটিকে একটু নড়াতে পারছে না। নৌকার পেছনে বসে থাকা বৃদ্ধটি ধীরে ধীরে দাঁড়ালেন। তিনি আঙ্গুল তুলে সেই রহস্যময় নৌকার দিকে তাকালেন। বললেন, ওরা যাত্রী নয়। ওর কথা হওয়ার সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর এক বজ্রপাত হলো। সেই আলোয় সবাই স্পষ্ট দেখতে পেল পুরনো নৌকায় বসে আছে মানুষগুলোর দুটো চোখ অস্বাভাবিক সাদা, আর তারা সবাই একসঙ্গে রহিম মাস্টারের দিকে তাকিয়ে আছে। হঠাৎ তাদের একজন হাত তুলে ইশারা করলো, এদিকে এসো। ঠিক সেই মুহূর্তে মাঝির হাত থেকে বইটা ছিটকে নদীতে পড়ে গেল। প্রচণ্ড ঢেউ নৌকাটিতে অন্ধকারের দিকে টেনে নিয়ে যেতে শুরু করলো। নদীর ঢেউ ক্রমেই উঁচু হয়ে উঠেছে। ছোট্ট খেয়া নৌকাটি তুলতে তুলতে প্রায় উল্টে যাওয়ার অবস্থায়। মাঝি মরিয়া হয়ে আরেকটি বইটা হাতে নিল, কিন্তু তার হাত কাঁপছে। সে ফিসফিস করে বলল, এভাবে ঢেউ ওঠার কথা না, কিছু একটা ঠিক নেই। রহিম মাস্টার আবারও সেই রহস্যময় নৌকার দিকে তাকালেন। এবার সেখানে কেউ নেই, নৌকাটি খালি, কিন্তু কয়েক সেকেন্ড আগেও তিনি স্পষ্ট দেখেছিলেন সেখানে কয়েকজন বসেছিল। হঠাৎ পেছন থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো, পেছনে তাকাবেন না। রহিম মাস্টার ঘুরে দেখলেন সেই অচেনা বন্ধু। তিনি শান্ত চোখে নদীর দিকে তাকিয়ে আছেন। কিছু দূর এগোতেই নদীর মাঝখানে গোলাকার একটি ফ্যাকাশে আলো দেখা গেল। আলোটি পানির উপর ভাসছে, কখনো বড় হচ্ছে, কখনো ছোট। একজন যাত্রী ভয়ে বলল, ওটা কি? বৃদ্ধ ধীরে উত্তর দিলেন, সব আলোর পথ দেখায় না, কিছু আলো মানুষকে পথ হারিয়ে দেয়। মাঝি দ্রুত নৌকার দিক ঘুরিয়ে দিল। ঠিক তখনই সেই আলোর ভেতর থেকে যেন অস্পষ্ট কয়েকটি মানুষের অবয়ব দেখা গেল। মুহূর্তের মধ্যে আবার দৃশ্য অদৃশ্য। দূরে আকাশ কালো হয়ে উঠল। প্রচণ্ড বাতাস বইতে লাগলো। রেডিওতে যে কথাবার্তার কথা বলা হয়েছিল তা যেন এখন বাস্তব হয়ে উঠেছে। একটি বিশাল ঢেউ এসে নৌকায় আঘাত করলো। সবাই প্রাণপণে নৌকার পাটাতন ধরে ফেলিল। হঠাৎ নৌকার পিছনে বসে থাকা সেই বৃদ্ধকে আর দেখা গেল না। তিনি যেন বাতাসে মিলিয়ে গেছেন। রহিম মাস্টার চারদিকে তাকিয়ে চিৎকার করলেন, চাচা, আপনি কোথায়?
কোনো উত্তর নেই। অবশেষে প্রাণপণে লড়াই করে মাঝি নৌকাটি চর কাশেমের ঘাটে ফিরালো। সবাই দ্রুত নেমে গেল, কিন্তু রহিম মাস্টারের মনে একটাই প্রশ্ন, বৃদ্ধ লোকটি কোথায় গেলেন? পরদিন সকালে তিনি গ্রামের প্রবীণ আব্দুল করিমের কাছে সব ঘটনা খুলে বললেন। বৃদ্ধ মনোযোগ দিয়ে শুনলেন। তারপর হঠাৎ তার মুখের রং বদলে গেল। তিনি ধীরে ধীরে ঘরের ভেতর থেকে একটি পুরনো সাদা কালো ছবি এনে রহিম মাস্টারের হাতে দিলেন। রহিম মাস্টার ছবিটি দেখে স্তব্ধ, কারণ ছবিতে যে মানুষটি দাঁড়িয়ে আছেন তিনি সেই একই বৃদ্ধ যিনি গত রাতে নৌকায় ছিলেন। কাপা গলায় রহিম মাস্টার বললেন, এই লোকটা কে? বৃদ্ধ আব্দুল করিম দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন, উনি ছিলেন এই গ্রামের মাঝি। 1958 সালে সেই মৃতের ঘাটে নৌকা ডুবিতে মারা গিয়েছিলেন। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। ঠিক তখনই বাইরে হঠাৎ ঝড়ো হাওয়া বইতে শুরু করলো। দূরে নদীর দিক থেকে আবার ভেসে এলো একটি শিশুর কান্নার শব্দ। সারাদিন আকাশ ছিল অস্বাভাবিক অন্ধকার। রেডিওতে বারবার ঘোষণা হচ্ছিল, উপকূলীয় এলাকায় বসবাসকারী সবাই নিরাপদ স্থানে চলে যান। কিন্তু চর কাশেম গ্রামের অনেকেই বুঝতে পারেনি সামনে কি ভয়াবহ দুর্যোগ অপেক্ষা করছে। সন্ধ্যা নামতেই বাতাসের গতি বেড়াতে লাগলো। নারকেল গাছগুলো প্রচণ্ডভাবে দুলছিল। নদীর পানি স্বাভাবিকের চেয়ে অনেক উঁচু হয়ে উঠেছিল। রহিম মাস্টার বুকের ভেতর অজানা এক অস্বস্তি কাজ করতে লাগলো, কারণ 2 রাত ধরে তিনি একই স্বপ্ন দেখছেন। স্বপ্নে সেই রহস্যময় বৃদ্ধ শুধু একটি কথাই বলছেন, পশ্চিমের উঁচু টিলায় চলে যাও, দেরি করো না। মাগরিবের পর হঠাৎ দরজায় কড়া শব্দ। রহিম মাস্টার দরজা খুলতেই অবাক হয়ে গেলেন। সামনে দাঁড়িয়ে আছে সেই একই বৃদ্ধ, ভেজা কাপড়, হাতে একটি পুরনো লণ্ঠন। তিনি শান্ত কণ্ঠে বললেন, যাদের ভালোবাসো সবাইকে নিয়ে এখনই বের হয়ে যাও, সময় খুব কম। রহিম মাস্টার কিছু বলার আগেই বজ্রপাত। এক মুহূর্তের জন্য চারদিকে আলোকিত হয়ে উঠল, আবার অন্ধকার। দরজার সামনে কেউ নেই। রাত প্রায় 10:30। হঠাৎ নদীর দিক থেকে এমন গর্জন শোনা গেল যেন হাজারো ট্রেন একসঙ্গে ছুটে এসেছে। গ্রামের মানুষ ঘর থেকে বেরিয়ে দেখল দূরে বিশাল পানির দেয়াল, প্রচণ্ড জলোচ্ছ্বাস। মানুষ চিৎকার করে দৌড়াতে শুরু করলো। রহিম মাস্টার পরিবারকে নিয়ে পশ্চিমের উঁচু টিলার দিকে ছুটলেন। চারদিকে শুধু মানুষের আর্তনাদ। ঝড়ের শব্দে কারো কথা শোনা যাচ্ছে না। টিলার কাছে পৌঁছাতেই সময় রহিম মাস্টার শুনলেন একটি ছোট্ট মেয়ে কাঁদছে। চারদিকে কেউ নেই, শুধু কাদামাটির ওপর দাঁড়িয়ে আছে 5-6 বছরের একটি শিশু। সে কাঁদতে কাঁদতে বলল, চাচা, আমার মা কোথায়? রহিম মাস্টার এক মুহূর্ত দেরি করলেন না। তিনি শিশুটিকে কোলে তুলে নিলেন। ঠিক তখনই পেছনে তাকিয়ে দেখলেন যে পথ দিয়ে তারা এসেছেন সেই পুরো পথ বিশাল জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে। আর কয়েক সেকেন্ড দেরি হলে তারা কেউই বাঁচতেন না। পরদিন ভোর, চারদিকে শুধু ধ্বংসস্তূপ, ঘরবাড়ি নেই, গাছ উপড়ে পড়ে আছে, অনেক মানুষ নিখোঁজ। রহিম মাস্টার সেই ছোট্ট মেয়েটির দিকে গ্রামবাসীকে খুঁজতে লাগলেন। এক বৃদ্ধ মেয়েটিকে দেখে হাউমাউ করে কেঁদে উঠলেন, এ তো আমার নাতনি, আমরা ভেবেছিলাম ও আর বাঁচেনি। সবাই বিস্মিত, কারণ কেউ জানে না সেই ভয়ঙ্কর রাতের মধ্যে শিশুটি কিভাবে সেখানে পৌঁছেছিল। সন্ধ্যায় রহিম মাস্টার নদীর ঘাটে গেলেন। সেখানে দাঁড়িয়ে তিনি আবারও দেখতে পেলেন দূরে নদীর মাঝখানে একটি ছোট্ট নৌকা। নৌকার মাথায় একটি লুণ্ঠন জ্বলছে, আর বইটা হাতে দাঁড়িয়ে আছেন সেই রহস্যময় বৃদ্ধ। বৃদ্ধ দূর থেকে মৃদু হাসলেন, ধীরে ধীরে হাত তুলে বিদায় জানালেন। তারপর নৌকাটি কুয়াশার ভেতর মিলিয়ে গেল। রহিম মাস্টার আর কখনো সেই বৃদ্ধকে দেখেননি, কিন্তু চর কাশেম গ্রামের মানুষ আজও বলে, যখন এই বড় ঝড় আসে গভীর রাতে নদীর বুকে একটি পুরনো লুণ্ঠনের আলো ভেসে ওঠে। কেউ বলে সেটি হারিয়ে যাওয়া এক মাঝির স্মৃতি, কেউ বলে বিপদ আসার আগে মানুষকে সতর্ক করার এক রহস্যময় উপস্থিতি। ঘূর্ণিঝড়ের 1 সপ্তাহ পর চর কাশেম গ্রাম যেন মৃত্যুর নীরবতায় ডুবে আছে। অনেক বাড়ি নাই, গাছের গুঁড়ি, ভাঙা নৌকা আর কাদায় ঢাকা চারপাশ। সরকারি ত্রাণ আসতে শুরু করেছে, কিন্তু রাত নামলে মানুষ এখনো ঘর থেকে বের হতে সাহস পায় না, কারণ প্রতিদিন মধ্যরাতের পর গ্রামের পুরনো স্কুল ভবন থেকে ভেসে আসে বাচ্চাদের পড়ার শব্দ,
রহিম মাস্টার ছিলেন সেই স্কুলের প্রধান শিক্ষক। ঘূর্ণিঝড়ের পর স্কুলটি পুরোপুরি বন্ধ হয়ে যায়, কিন্তু আশ্চর্যের বিষয়, প্রতিদিন ভোরে স্কুলের ব্ল্যাকবোর্ডে নতুন করে লেখা থাকে, আমাদের ভুলে যেও না। প্রথম দিন সবাই ভেবেছিল কেউ হয়তো মজা করছে। দ্বিতীয় দিনে একই ঘটনা ঘটল। তৃতীয় দিনে গ্রামের মানুষজন, যুবক রাতভর পাহারা দিল, কিন্তু তারা কাউকে স্কুলে ঢুকতে দেখেনি। তবুও সকাল আবার একই লেখা। রহিম মাস্টার বললেন, আজ রাতে আমি একাই স্কুলে থাকব, সত্যটা জানতে হবে। গ্রামের সবাই বাধা দিল, কিন্তু তিনি সিদ্ধান্ত বদলালেন না। রাত ঠিক 11টা। তিনি একটি হারিকেন, একটি ডায়েরি আর খড়ি নিয়ে স্কুলের ভেতর বসে রইলেন। চারদিকে শুধু নীরবতা। হঠাৎ বাতাস ছাড়াই শ্রেণীকক্ষের দরজা ধীরে ধীরে খুলে গেল। ক্যাচ! নারিকেলের হাত আলো কাঁপতে শুরু করলো। রহিম মাস্টার উঠে দাঁড়ালেন। তারপর দূরের একটি শ্রেণীকক্ষে থেকে ভেসে এলো স্যার, একটি শিশুর কণ্ঠ। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন। ঘরে ঢুকে দেখলেন সব বেঞ্চ খালি, কেউ নেই। ঠিক তখনই ব্ল্যাকবোর্ড নিজে থেকেই চক দিয়ে লেখা শুরু হলো। একটি অদৃশ্য হাত যেন লিখছে। ধীরে ধীরে বাক্যটি সম্পূর্ণ হলো, নদীর নিচে এখনো একজন বেঁচে আছে। রহিম মাস্টার শরীর ঠান্ডা হয়ে গেল। তিনি চোখের পলক ফেলতেই লেখাটি মিলিয়ে গেল। শিক্ষকের টেবিলের ড্রয়ার হঠাৎ নিজে থেকেই খুলে গেল। ভেতরে একটি ভেজা খাতা। খাতার প্রথম পাতায় লেখা, উপস্থিত তালিকা নভেম্বর 1970। রহিম মাস্টার পাতা উল্টাতেই দেখলেন সব শিক্ষার্থীর নামের পাশে লাল কালি দিয়ে দাগ, কিন্তু শেষ নামটির পাশে লেখা নিখোঁজ। নামটি মিজানুর রহমান, বয়স 10। রহিম মাস্টার অবাক হয়ে ভাবলেন, গ্রামের কেউ তো কখনো এই ছেলেটির নাম শোনেনি। ঠিক তখনই জানালায় 3বার টোকা পড়ল। তিনি ধীরে ধীরে জানালার কাছে গেলেন। বাইরে কেউ নেই, কিন্তু কাদামাটির ওপর ছোট্ট একটি ছেলের পায়ের ছাপ। সেই পায়ের ছাপগুলো স্কুল থেকে সোজা নদীর ঘাটের দিকে চলে গেছে। হঠাৎ দূরে নদীর দিক থেকে আবার সেই দেখা গেল পুরনো লণ্ঠনের আলো, আর আলোটির পাশে দাঁড়িয়ে আছে সেই রহস্যময় বৃদ্ধ মাঝি। তিনি এবার শুধু একটি কথাই বললেন, সত্য জানতে চাও? কাল সূর্য ওঠার আগে নদীর চরে এসো। কথা শেষ হতেই লণ্ঠনের আলো নিভে গেল। চারদিকে আবার গভীর অন্ধকার নেমে এলো। রহিম মাস্টার বুঝলেন, ভয়ঙ্কর রহস্যর আসল অধ্যায় এখনো শুরু হতে যাচ্ছে। রাতের ভয়াবহ ঘটনার পর রহিম মাস্টার এক মুহূর্তে ঘুমাতে পারলেন না। আজ ভোর হওয়ার আগেই তাকে নদীর চরে যেতে হবে, কারণ সেই রহস্যময় বৃদ্ধর শেষ কথাটি বারবার তার কানে বাজছে, যদি সত্য জানতে চাও সূর্য ওঠার আগে নদীর চরে এসো। ফজরের আজানের আগ মুহূর্তে চারদিক ঘন কুয়াশায় ঢেকে গেছে। রহিম মাস্টার হাতে হেরিকেন নিয়ে একই নদীর চরের দিকে হাঁটতে লাগলেন। চারপাশে এমন নীরবতা যেন পৃথিবীর আর কেউ বেঁচে নেই। হঠাৎ তিনি দেখতে পেলেন দূরে সেই পুরনো লণ্ঠনের আলো। আলোর পাশে দাঁড়িয়ে আছেন সেই বৃদ্ধ মাঝি। তিনি কিছু বললেন না, শুধু ধীরে ধীরে সামনে হাঁটতে লাগলেন। রহিম মাস্টার তার পেছনে চললেন। কিছু দূর গিয়ে বৃদ্ধ একটি জায়গায় দাঁড়ালেন। তিনি লাঠি দিয়ে বালুর ওপর 3বার আঘাত করলেন। তারপর তিনি ধীরে ধীরে মিলিয়ে গেলেন সকালের কুয়াশার ভেতরে। রহিম মাস্টার অবাক হয়ে চারদিকে তাকালেন। কেউ নেই, শুধু বালুর ওপর লাঠির দাগ। কৌতূহলবশত তিনি হাত দিয়ে বালু সরাতে শুরু করলেন। কয়েক মিনিট পর মাটির নিচে একটা মরিচা ধরা লোহার বাক্স দেখতে পেলেন। বাক্সটি অনেক ভারী। কষ্ট করে তুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটি পুরনো স্কুল ব্যাগ, কয়েকটি ভেজা খাতা আর একটি ছোট্ট ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা, মিজানুর রহমান, 5ম শ্রেণী। হারিয়ে যাওয়া শিশুর শেষ কথা। রহিম মাস্টার কাপা হাতে ডায়েরিটি খুললেন। শেষ পাতায় কাপা হাতের লেখা ছিল, ঝড়ের দিন আমি স্কুল থেকে বাড়ি ফিরছিলাম। নদীর পানি খুব বেড়ে গিয়েছিল। আমি দূরে নৌকার দিকেই যাই। তারপর কি হয়েছে মনে নেই। যদি কেউ এই ডায়েরি পায় আমার মাকে বলবেন আমি তাকে খুব ভালোবাসি। লেখাটি সেখানেই শেষ। কাগজে শুকিয়ে যাওয়া কাদার দাগ। রহিম মাস্টারের চোখ ভিজে উঠল। তিনি ডায়েরি নিয়ে গ্রামে ফিরে এলেন। সবাই জড়ো হলো। একজন বৃদ্ধ ডায়েরিটি দেখেই চিৎকার করে কেঁদে উঠলেন, এটা তো আমার ছেলে মিজানের ব্যাগ। গ্রামবাসীরা হতবাক।
ঘূর্ণিঝড়ের রাতে ছেলেটি নিখোঁজ হয়েছিল। কেউ আর তাকে খুঁজে পায়নি। এত বছর ধরে তার কোনো খোঁজ ছিল না। সেদিন রাতেই রহিম মাস্টার আবার সেই স্কুলে গেলেন। ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে তিনি স্তব্ধ। আজ সেখানে নতুন একটি লেখা, একজনের সত্য প্রকাশ পেয়েছে, কিন্তু নদী এখনো তার সব রহস্য লুকিয়ে রেখেছে। ঠিক তখনই জানালার বাইরে নদীর দিক থেকে ভেসে এলো একটি নৌকার বৈঠা জানালার শব্দ। ছপ ছপ ছপ। তিনি দৌড়ে বাইরে বেরিয়ে গেলেন। দূরে কুয়াশার মধ্যে আবারও দেখা গেল সেই পুরনো নৌকা, সেই লণ্ঠন, আর বইটা হাতে দাঁড়িয়ে থাকা রহস্যময় বৃদ্ধ। কিন্তু এবার তার নৌকায় তিনি একা নন। তার পাশে দাঁড়িয়ে আছে আরও 4টি অস্পষ্ট ছায়ামূর্তি। তারা সবাই একসঙ্গে রহিম মাস্টারের দিকে তাকিয়ে রইল। এরপর ধীরে ধীরে নৌকাটি নদীর মাঝখানের কালো কুয়াশায় মিলিয়ে গেল। রহিম মাস্টার বুঝলেন মিজানের গল্প শেষ হয়েছে, কিন্তু 1970 সালের সেই ভয়ঙ্কর রাতের সব রহস্য এখনো উন্মোচিত হয়নি। দীর্ঘ কয়েক রাত ধরে ঘটে যাওয়া রহস্যময় ঘটনাগুলো রহিম মাস্টারকে বদলে দিয়েছে, কিন্তু তার মনে এখনো একটি প্রশ্ন, সেই বৃদ্ধ মাঝিকে আর প্রতি রাতে নদীর বুকে যে নৌকাটি দেখা যায় সেটি আসলে কি। তিনি সিদ্ধান্ত নিলেন আজ রাতেই রহস্যের শেষ পর্যন্ত যাবেন। রাত ঠিক 12টা। আকাশে মেঘ, চারদিকে ঘন কুয়াশা। রহিম মাস্টার একাই নদীর ঘাটে এসে দাঁড়ালেন, হাতে একটি হারিকেন। সময় যেন থেমে গেছে। হঠাৎ দূরে নদীর মাঝখানে একটি ছোট্ট আলো জ্বলে উঠল। আস্তে আস্তে আলোটির কাছে আসতে লাগলো সেই নৌকার পুরনো নৌকা। বইটা হাতে দাঁড়িয়ে আছেন সেই বৃদ্ধ মাঝি। নৌকায় এবার 4টি নয়, 5টি ছায়ামূর্তি। নৌকাটি ঘাটের খুব কাছে এসে থামলো। বৃদ্ধ রহিম মাস্টারের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তিনি বললেন, ভয়কে সত্য মনে করো না। মানুষ যখন দুর্যোগের মুখোমুখি হয় তখন একে অপরকে সাহায্য করাই সবচেয়ে বড় কাজ। রহিম মাস্টার জিজ্ঞেস করলেন, আপনি কে? বৃদ্ধ শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমি এই নদীর একজন মাঝি ছিলাম। বহু বছর আগে ঝড়ে মানুষকে বাঁচাতে গিয়ে আর ফিরতে পারিনি। তারপর থেকে যখন ওই বড় দুর্যোগ আসে এই নদীর কথা মানুষকে মনে করিয়ে দেয়। কথাগুলো শেষ হতেই নৌকার পাশে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিগুলো ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো। তারা ছিল একজন ছেলে, একজন স্কুল ছাত্র, একজন বৃদ্ধা, একজন তরুণী আর একটি ছোট্ট শিশু। তাদের মুখে কোনো ভয় নেই, শুধু নীরবতা। বৃদ্ধ মাঝি বললেন, যাদের নাম হারিয়ে যায় তাদের গল্প যেন হারিয়ে না যায়। মানুষকে বলো দুর্যোগকে কখনো হালকাভাবে নেবে না, আর বিপদের সময় এক অপরের পাশে দাঁড়াবে। এরপর তিনি লণ্ঠনটি উঁচু করে ধরলেন। নদীর ওপর এক মুহূর্তের জন্য আলো ছড়িয়ে পড়ল। কুয়াশা ধীরে ধীরে সরে গেল। দূরের আকাশে ফজরের প্রথম আলো ফুটতে শুরু করছে। রহিম মাস্টার চোখের পলক ফেললেন, আবার তাকিয়ে দেখলেন নদীতে কোনো নৌকা নেই, কেউ নেই, শুধু শান্ত পানি। বহু বছর কেটে গেল। চর কাশেম নতুন স্কুল তৈরি হলো। নদীর ঘাটে একটি ছোট্ট স্মৃতিফলক স্থাপন করা হলো, ঘূর্ণিঝড়ে প্রাণ হারানো মানুষের স্মরণে লেখা, আর যারা ফিরে আসেনি তারা আমাদের স্মৃতিতে বেঁচে থাকবে। রহিম মাস্টার তার জীবনের শেষ পর্যন্ত সেই রাতের গল্প কাউকে পুরোপুরি বোঝাতে পারেননি। কেউ বিশ্বাস করত, কেউ করতো না, কিন্তু গ্রামের প্রবীণরা এখনো বলেন ঝড়ের আগের রাতে যদি গভীর কুয়াশার মধ্যে নদীর বুক থেকে একটি পুরনো লণ্ঠনের আলো ভেসে ওঠে তবে সেটি ভয়ের নয়, সেটি যেন মানুষকে সতর্ক করে দেয়। প্রকৃতিতে সম্মান করো, সতর্ক হও, আর একে অপরকে সাহায্য করো। আজকের গল্প এখানেই শেষ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান, আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে ভূত বক্স অফিসকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, ভয় কখনো গল্পে সীমাবদ্ধ থাকে না। আবার দেখা হবে পরবর্তী ভৌতিক গল্পে।